অভিষেক নন মমতার উত্তরসূরি, তবে কে? রাগঢাক না রেখে নিজেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের। নিয়োগ দুর্নীতিতে ছিলেন জেলে, এবারে তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় জীবনকৃষ্ণ। বিভৎস দুর্ঘটনা, দুই গতিশীল মিনিবাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু 26 জনের, আহত 28 জন। কোথায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা জেনে নিন। তৃতীয় পরিচয়, দ্বিতীয়বারের রাজ্যসভার ঋতব্রত। কথা কম কাজ বেশির কৌশলে জহর চিনে নিলেন মমতা। রাতে কাপড় ছাড়ছি তখনই মহিলা পুরপ্রধানকে ছাড়লেন না টিএমসি কর্মী। কি করা হলো তার সঙ্গে, কিভাবে হলো হেনস্থা, জেনে নিন। সব পরিবারে মোদীর সাক্ষাতে বিষ্ণুপুরের সৌমিত্র। সাংসদ কন্যাকে কি বললেন প্রধানমন্ত্রী? নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ সেই বিস্তারিত সংবাদে। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত প্রায় 1.5 দশক ধরে দক্ষতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার তাকে জিজ্ঞেস করা হলো উত্তরসূরির নাম। কোনো রাগঢাক না করে উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে হবি, স্বাস্থ্য সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন মমতা। সংশ্লিষ্ট অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিকের পর তার কাছে উত্তরসূরির নাম জানতে চান। জবাবে আসে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া সেটা দল নেবে। মমতা বলেন, আমরা একটি শৃঙ্খলা পরায়ণ দল, যেখানে কোনো একজন ব্যক্তিবিশেষ আদেশ দিয়ে দেবেন না। জনগণের জন্য কোনটা ভালো হবে সেটা দল ঠিক করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী রয়েছেন। এটি একটি যৌথ প্রচেষ্টা। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, আমি পার্টি নই, আমরা পার্টি। এটি একটি যৌথ পরিবার এবং সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের রাশ কার হাতে যাবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে বিস্তর চর্চা হয়েছে। অভিজ্ঞ নেতা কিংবা তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রত্যেকে গুরুত্বপূর্ণ। আর যারা নবাগত তারা আগামীতে অভিজ্ঞ হবেন। নতুন প্রতিভাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। উল্লেখ্য, মমতার উত্তরসূরি হিসেবে ইতিমধ্যে তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে শুরু করেছে। কেউ তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কারোর আবার ইচ্ছে পুলিশ মন্ত্রী হিসেবে দেখার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই আগামী দিনে মমতার জুতোয় পা গলাতে দেখা যাবে বলে মনে করছেন অনেকে। এমতো অবস্থায় মমতা স্পষ্ট জানালেন, তার উত্তরসূরি কে হবে সেই সিদ্ধান্ত নেবে দল, ব্যক্তিবিশেষ নয়, বরং দলের সম্মিলিত সিদ্ধান্তই মান্যতা পাবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানো হোক। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সঙ্গে দেখা করে এই দাবি জানালো হজরত নিজামুদ্দিন দরগা এলাকার মুসলিম ধর্মগুরু ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল। শনিবার রাজনিবাসের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। ওই বিবৃতি অনুযায়ী বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিনিধি দলটি। এই মর্মে একটি চিঠি দিয়েছেন প্রতিনিধি দলটি। তাতে তারা লেফটেন্যান্ট গভর্নরের উদ্দেশ্যে লিখেছেন, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা এবং সে দেশের যা পরিস্থিতি তা যথেষ্টই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রতিনিধি দলটি আরও দাবি জানিয়েছে, এই বাংলাদেশিরা যেন এই শহরে বাড়ি ভাড়া না পান, তাদের যেন কোনো প্রতিষ্ঠানে চাকরি না দেওয়া হয়। আরও দাবি তোলা হয়েছে, শহরে অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশিদের যাতে সরকারি জমি, ফুটপাত, পার্ক এবং অন্যান্য পাবলিক জায়গা যেখানে এরা দখল করে বসবাস করছেন সেখান থেকে যাতে তাদের সরিয়ে দেওয়া হয়, তার জন্য দিল্লি পুলিশ ও দিল্লি পৌর নিগমকে নির্দেশ দেওয়া হোক। চিঠিতে আরও বলা হয়েছে, এদের যদি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড ইস্যু করা হয়ে থাকে তাও যেন এখনই বাতিল করে দেওয়া হয়। এর পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে তাদের ঠাঁই দেওয়া হলেও যেন সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়। এরকম অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালাতে হবে এবং তারপর তাদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল আগেই, জেলও খেটেছেন। ফের সেই বরুণঝাড় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম জড়ালো আর বেআইনি আর্থিক লেনদেনে অভিযোগ দায়ের হয়েছে থানায়। শিক্ষক দুর্নীতির মামলায় জামিনে মুক্ত হয়ে বর্তমানে বাড়িতেই রয়েছেন বিধায়ক। এরই মধ্যে বালিঘাট পাইয়ে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠেছে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে। বরুণঝাড় বেলগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালেউদ্দিনের দাবি, 2022 সালে নদীর ঘাট পাইয়ে দেওয়ার নাম করে 1,20,000 টাকা নিয়েছিলেন বিধায়ক। অভিযোগকারীর কথায় 2022 সালে
বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ময়ূরাক্ষী নদীর একটি বালিঘাটে ব্যবসা করার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেবেন বলে তার বিনিময়ে 1,20,000 টাকা নিয়েছিলেন। পরবর্তী সময়ে ঘাট আমাকে পাইয়ে দেওয়া হয়নি। আমি যখন টাকা চাইতে গেছি আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তার আরও দাবি, শুক্রবার আমি বিধায়কের বাড়িতে টাকা চাইতে গেছিলাম, আমাকে জানিয়ে দেওয়া হয় আমি টাকা দিতে পারবো না। তারপরে আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। শনিবার বরঞ্জার এক যুবক পুলিশের দ্বারস্থ হয়েছেন টাকা ফেরতের আশায়। লিখিত অভিযোগও জমা করেছেন বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে, এলাকায় আমাকে ছোট করার জন্য এটা করা হচ্ছে। বালি পাচার দুর্নীতিতে আমি সরব হয়েছি, তা বন্ধ করার জন্যই অভিযোগ। যে যুবক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো যোগাযোগ নেই। পুলিশ তদন্ত করুক, সবকিছু প্রকাশ্যে আসবে। তদন্ত শুরু করেছে পুলিশ। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। বিভৎস দুর্ঘটনা, দুটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে আইভরি কোস্টে। ঘটনায় 26 জন মারা গিয়েছে, আরও 28 জন আহত হয়েছে বলে খবর প্রকাশ। গতকাল শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ব্রোকুয়া নামক স্থানে, যেটি আসলে আইভরি কোস্ট অঞ্চলের একটি গ্রাম। এই 26 জনের মধ্যে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার পর আগুনে পুড়ে। স্থানীয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে সংঘর্ষের পর দুটি বাস পুড়ে যাচ্ছে। পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট একটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ অঞ্চল। প্রথমত এলাকার রাস্তাগুলো ভয়ঙ্কর, তার উপরে গাড়িগুলো ভয়ঙ্কর গতিতে যাতায়াত করে। এখানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় 1,000-এর বেশি মানুষ। গত মাসে এখানে এক সড়ক দুর্ঘটনায় 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 100 জন। চলতি বছরের শুরুর দিকে ভয়াবহ দুর্ঘটনা, 13 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন। তবে দুর্ঘটনা কমাতে স্থানীয় প্রশাসন অনেক কিছুই করছে। সড়কে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, 12টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এটি চালকদের বর্তমান লাইসেন্সিং এর সাথেও সম্পর্কিত। একজন চালক কত কম দুর্ঘটনা ঘটায় তার উপরে ভিত্তি করে রেট করা হয়। ব্যবধান 1 দশকের, তার মধ্যে দ্বিতীয়বার রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে তৃতীয় পরিচয়, একই রাজনৈতিক 3টি পরিচয়। রাজ্যসভার সাংসদ। সাম্প্রতিক অতীতে দেশের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা কবে ঘটেছে তা অনেকেই মনে করে বলতে পারছেন না। 2014 সালে ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম। অধুনা প্রয়াত শ্যামল চক্রবর্তীর আসনে ওই তরুণ নেতাকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছিল আলিমুদ্দিন স্ট্রেট। কিন্তু প্রথম মেয়াদের মাঝে 2017 সালে সিপিএম বহিষ্কার করে ঋতব্রতকে। তারপর রাজ্যসভা দ্বিতীয় পরিচয় তৈরি হয়ে গিয়েছে এই বাগ্মী নেতার। দলহীন সাংসদ। 2022 সালে রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন একদা এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত। জহর সরকারের ইস্তফার কারণে শূন্য আসনে ঋতব্রতকে জহর বলে মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয় পরিচয়ে রাজ্যসভায় যাচ্ছেন তিনি। সিপিএম দলহীন পর তৃণমূলে যোগ দেওয়ার পর ঋতব্রতর হিতৈষীরা তাকে পরামর্শ দিয়েছিলেন তিনি ভালো বক্তা হতে পারেন, কিন্তু মমতার দলে তাকে কথা কম বলে কাজটা বেশি করতে হবে। ঋতব্রত তা অক্ষরে অক্ষরে মেরে চলেছেন। সেই কৌশলে মমতার নজর কেড়েছেন 45 বছর বয়সী নেতা। তার এক ঘনিষ্ঠ এবং প্রায় সমবয়সী সতীর্থের কথায় নিজের সুবক্তা পরিচয়ের অতীত পেছনে ফেলে মাথা নিচু করে দলের দেওয়া দায়িত্ব পালন করে গিয়েছেন ঋতব্রত। নিজের কথা কোথাও বলতে যায়নি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে। এই হিতৈষীরা মনে করেন আপাতত ঋতব্রতর কাজ একটাই, যে বাকি 15 মাস তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে পাবেন। তার পূর্ণ সদ্ব্যবহার করে মেয়াদের শেষে আবার পূর্ণ মেয়াদে রাজ্যসভায় মনোনয়ন পাওয়া। বাড়ির নিচে রয়েছে অফিস, সেই অফিসে প্রয়োজনীয় কাজ সারেন খড়গপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কল্যাণী ঘোষ। শুক্রবার তেমনই কাজ করছিলেন। রাত হয়ে যাওয়া অফিস বন্ধ করে বাড়ি যান তিনি। তবে কাজ সার্টিফিকেটে সই করানোর জন্য অফিসে হাজির এক তৃণমূল কর্মী। পুরপ্রধান বলেছিলেন পরে আসতে, ব্যাস তাতেই চলল রাগ। মহিলা পুরপ্রধানকে ছাড়লেন না তৃণমূল কর্মী, চলল হেনস্থা। এমনকি তাকে ধাক্কা মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষের সঙ্গে। জানা গিয়েছে শুক্রবার রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ঈশান নামে এক তৃণমূলের কর্মী কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যান। কল্যাণীকে ফোন করে বলেন কাস্ট সার্টিফিকেটে সই করুন। পুরপ্রধান বলেন পরের দিন সকালে নিয়ে যাও। অভিযোগ, এরপর হঠাৎ ফোনের মধ্যে মোহাম্মদ ঈশান নামে তৃণমূল কর্মী গালিগালাজ করে পুরপ্রধানকে, এমনকি পৌঁছে যান। এরপর কল্যাণীর বাড়ির চেয়ারম্যান বাড়ির দরজা খুলে তাকে ধাক্কা দেয় তৃণমূল কর্মী। এলাকার লোকজন অভিযুক্তকে ধরে পুলিশ
পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রাতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান চেয়ারম্যান কল্যাণী ঘোষ। বলেন, রাত তখন 10:25। আমি অফিস বন্ধ করে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করছি, নিচ থেকে ফোন করছে, আপনি আসুন, এক্ষুনি সই করতে হবে। আমি বলছে কাস্ট সার্টিফিকেটে সই করতে হবে। আমি বললাম এত দ্রুততা তো নেই। আমি মোবাইল রেখে কথা বলছি আর কাপড় পরছি, শুনতে পাচ্ছি ফোনে গালাগাল দিচ্ছে, এত জোরে জোরে গালাগাল করছে সেটা শুনতে পাচ্ছে। আশেপাশে সকলে চলে এসেছে, আমি নিচে এসে দেখছি আমায় ধাক্কা মারছে। পাশে স্ত্রী ও কন্যা দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সাংসদ সৌমিত্র খা। বেশ কিছুক্ষণ সাংসদ ঘরণীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার কাজকর্ম কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর নেন। সাংসদ কন্যা অত্রিশীকে চকলেট দিয়ে আশীর্বাদ করেন মোদী। সৌমিত্র খার বর্তমান স্ত্রী পারমিতা রায়চৌধুরী। উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি। রাজস্থান থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন পারমিতা। তবে বরাবরই রান্নাবান্নার প্রতি টান, সেই কারণে একটি ফুড হাবও শুরু করেছেন। পাশাপাশি আইনজীবী হিসেবেও কাজ করেন। ভ্যালেন্টাইন্স ডেতে প্রথমবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সৌমিত্র। এরপরই প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। জানা গেছে পারমিতা দেবী প্রথম পক্ষের স্বামীর মৃত্যু হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের ইচ্ছেতে দেখাশোনা করে সৌমিত্রর সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন পারমিতা দেবী। দোলের দিন স্ত্রী ও কন্যার সঙ্গে প্রকাশ্যে এসেছিল সৌমিত্রের ছবি। প্রসঙ্গত, সৌমিত্র খার প্রথম স্ত্রী ছিলেন সুজাতা মণ্ডল। 19-এর লোকসভা নির্বাচনের সামিল হয়ে দেদার প্রচার করেছিলেন তিনি। অনেকেই দাবি করেন সৌমিত্রের জয়ের চাবিকাঠি ছিলেন সুজাতা। 21-এর বিধানসভা ভোটের আগে আচমকাই তাদের সম্পর্কে ছন্দপতন ঘটে। রীতিমতন সাংবাদিক বৈঠক করে ডিভোর্সের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সৌমিত্র। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। 24-এর লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াই করেন সৌমিত্র সুজাতা। প্রথম স্ত্রীকে হারিয়ে ভোট যুদ্ধে জয়ের হাসি হাসেন সৌমিত্র। দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সপরিবারে মোদীর সঙ্গে সাক্ষাতে বিজেপির সাংসদ হয়েছেন। নিরক্ষীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। এটি মধ্য বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাব 7 ডিসেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ তৈরি করবে। রাজধানী দিল্লি, এনসিআর সহ উত্তর ভারতে হালকা ঠান্ডা শুরু হলেও ইতিমধ্যে শীতের কামড় জানান দিচ্ছে পাহাড়ে। শুরু হয়েছে প্রবল ঠান্ডার স্পেল। শৈত্যপ্রবাহের কারণে দিনের বেলা শীত বেড়েছে, কিন্তু তারই মধ্যে ফের রক্তচক্ষু দেখছেন দুই সিস্টেম। ঘূর্ণাবর্ত নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ভ্রুকুটিকে বড় বদল আসতে চলেছে দেশের আবহাওয়ায়। একটি ঘূর্ণাবর্ত নিরক্ষীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এটি মধ্য বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে 7 ডিসেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং 12 ডিসেম্বর দিয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামের ওপর দিয়ে চলে গিয়েছে। অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা 8 ডিসেম্বর থেকে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতের পার্শ্ববর্তী সমভূমিতে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া দপ্তরের মতে 8 ডিসেম্বর রবিবার থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।